নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা সবাই জানো যে আমাদের ইজওয়ে লার্নিং ক্লাসেসের তরফ থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর, এবার হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, পলিটি হোক, ইংলিশ হোক, কোয়ান্ট হোক, রিজনিং হোক, প্রত্যেকটা সাবজেক্টের উপর বেস করে সেপারেটলি তোমাদেরকে ফ্রি ক্লাস প্রোভাইড করা হয়। সো আজকে আমরা করব কি, আজকে আমরা হিস্ট্রির এমন একটা টপিককে কভার করার চেষ্টা করব যেটা তোমাদের ট্যাট হোক, টিপিএসসি হোক, এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম হোক, এই পোর্শন থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এবং আসার চান্সেস থাকে। টপিকের নাম কি? টপিক ইজ দিল্লি সুলতানেত। দিল্লি সুলতানেত বা দিল্লির সুলতানি সাম্রাজ্য। দেখো আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে কি দিল্লি সুলতানেত বা দিল্লির সুলতানি সাম্রাজ্য। এবার যখন তুমি সুলতানি সাম্রাজ্য পড়তে যাবে, তোমার কাছে প্রথম যে প্রশ্নটা আসে দ্যাট ইজ যে সুলতানি সাম্রাজ্য বলতে এক্স্যাক্টলি কোন পিরিয়ডটাকে বোঝায়, কোন শতাব্দী বা কোন সময়কালটাকে বোঝায়। তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে বেসিক্যালি সময়কালটা সেটা হচ্ছে গিয়ে 1206 থেকে 1526, মিনস আপ টু দ্য মুঘলস। 1206 থেকে 1526, এই যে 320 বছরের সময়কালটা, সেটাকে বলা হয় দিল্লি সুলতানেত বা দিল্লির সুলতানি যুগ। এবং সেই সময়ে যেসব শাসকরা দিল্লিতে শাসন করত বা সুলতানি সাম্রাজ্যের শাসক ছিল, তাদেরকে বলা হয় সুলতান। সো এই জায়গায় গিয়ে প্রশ্ন আসে যে এই যে 320 ইয়ার্স বা 320 বছরের যে সময়কাল, এই 320 বছরে দিল্লি সুলতানিতে কতটা রাজবংশ শাসন করে এবং সেই রাজবংশগুলির নাম কি কি। এবার যদি তুমি দেখো যে বিটুইন 1206 টু 1526 টোটাল 5টা ডাইনেস্টি সুলতানি সাম্রাজ্যে শাসন করেছিল। দিল্লি সুলতানেতের আন্ডারে টোটাল 5টা ডাইনেস্টির নাম আসে। কি কি? নাম্বার 1, স্লেভ और मामलुक डायनेस्टी। স্লেভ আর মামলুক ডাইনেস্টি, তাদের সময়কালটা কত? 1206 থেকে 1290। দেন নেক্সট আসে কি খিলজি ডাইনেস্টি বা খলজি রাজবংশ যেটাকে বলা হয়। খলজিদের সময়কালটা কত? 1290 থেকে 1320। ফার্স্ট স্লেভ ডাইনেস্টি, সেকেন্ড খলজি ডাইনেস্টি। তারপর কে আসে? তুগলক। 3 নম্বরে আসে তুগলক ডাইনেস্টি। এবার তুগলকদের সময়কালটা কত? 1320 থেকে 1414। এগুলো নাম্বার 3, তুগলক ডাইনেস্টি। নেক্সট নাম্বার 4, নাম্বার 4-এ আসে গিয়ে সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টি, তাদের সময়কালটা কত? 1414 থেকে সরি, ইয়েস, 1414 থেকে 1451। এ হলো গিয়ে সৈয়দদের সময়কাল। লাস্ট যেটা আসে দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে শেষ রাজবংশ, দ্যাট ইজ লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টি বা লোদিস, দা লোদিস, তাদের সময়কালটা কত? 1451 থেকে 1526। এবার দেখো একদম ইজিলি বুঝো, দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময়কাল কত? 1206 থেকে 1526, মিনস টোটাল 320 বছর। 320 বছরে দিল্লির সুলতানি সাম্রাজ্যের মোট কয়টা রাজবংশ শাসন করে? 5টা। কে কে? নাম্বার 1 স্লেভ বা মামলুক ডাইনেস্টি, সময়কাল কত? 1206 থেকে 1290। নাম্বার 2 খিলজি ডাইনেস্টি, 1290 থেকে 1320। নাম্বার 3 তুগলক ডাইনেস্টি, 1320 থেকে 1414। নাম্বার 4 সৈয়দ ডাইনেস্টি, 1414 থেকে 1451। এন্ড নাম্বার 5 লোদি ডাইনেস্টি, 1451 থেকে 1526। এগুলো 5টা রাজবংশের নাম। এবার যে 5টা রাজবংশ আছে, এই 5টার মধ্যে যদি তুমি প্রথম 4টা রাজবংশকে দেখো, মিনস ফ্রম স্লেভ টু সৈয়দ, এই যে প্রথম 4টা রাজবংশ, তারা কি ছিল? টার্কিশ, তুর্কির ছিল তারা। দে ওয়ার টার্কিশ। আর লাস্ট যে রাজবংশটা রয়েছে দ্যাট ইজ লোদি। লোদিরা ছিল কি? আফগানি। লোদিরা কি ছিল? আফগানি। দা লোদিও লাভ আফগানি। চলো, এইগুলো মোটামুটি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিল্লি সুলতানিতের ব্যাপারে। এবার যখন আমরা কি করব, সুলতানেতকে আমরা কভার করব কিভাবে, প্রত্যেকটা ডাইনেস্টি ধরে 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 এক এক করে যখন 5টা ডাইনেস্টি কমপ্লিট করবো আমরা, তখন কি আমাদের দিল্লি সুলতানেত শেষ। এবং খুব ইম্পর্টেন্ট টপিক, বারবার বলছি, ট্যাটের মধ্যেও প্রশ্ন আসেই আসে, দিল্লি সুলতানেত থেকে প্রশ্ন আসে। টিপিএসসি হোক,
বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম হোক, যত কম্পিটিটিভ এক্সামই হোক না কেন, মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি যখন তুমি যাবে তখন তোমাকে দিল্লি সুলতানেট পড়তেই হবে, তোমাকে মুঘল ডাইনেস্টি পড়তেই হবে। সো দিল্লি সুলতানেট ভেরি ইম্পর্টেন্ট। সো ভালো করে সবাই ফলো করো বা পড়ার চেষ্টা করো, কারণ এই পোর্শন থেকে প্রশ্ন থাকে, টেটের মধ্যে তো থাকেই। সো যাই হোক, প্রথম 4টা ডাইনেস্টি কি? টার্কিশ, এন্ড লাস্টের যেটা সেটা কি? আফগানি। এবার আমাদের দেখো ওয়ান বাই ওয়ান বা ডাইনেস্টি কিভাবে কভার করবো। ফার্স্ট কে আসে? স্লেভ। স্লেভ ডাইনেস্টি, প্রথম রাজবংশের নাম কি আমাদের? স্লেভ ডাইনেস্টি। এবার স্লেভ ডাইনেস্টির মধ্যে প্রথম প্রশ্ন যেটা আসে যে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে? সো দ্য আনসার ইজ দ্য ফাউন্ডার অফ slave dynasty was the founder of slave dynasty was কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক who was a slave of Muhammad Ghuri, এবার দেখো, দাস বংশ বা মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক। দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ কুতুবউদ্দিন আইবক। এবং কুতুবউদ্দিন আইবক কে ছিল? মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল কুতুবউদ্দিন আইবক। এবার নেক্সট আমরা করব কি? এবার দেখো, তাহলে আমরা কি করবো, যে কুতুবউদ্দিনের আইবকের আমলের যে বিশেষ ঘটনাগুলি, যে পয়েন্টগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি থাকে, সেই পোর্শনগুলিকে আমরা ওয়ান বাই ওয়ান টাচ করার চেষ্টা করবো বা কভার করার চেষ্টা করবো, যে পোর্শনগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার দেখো, কুতুবউদ্দিন আইবক থেকে নেক্সট কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে? গুরুত্বপূর্ণ পয়েন্ট নেক্সট যেটা আছে, দ্যাট ইজ আইবক built his military headquarter at ইন্দ্রপ্রস্থ। আইবক কি করে? তার যে সামরিক বিভাগের যে প্রধান দপ্তরে স্থাপন কোথায় করে? ইন্দ্রপ্রস্থে করে। কোথায়? ইন্দ্রপ্রস্থ। এবার প্রশ্ন আছে, তাহলে ইন্দ্রপ্রস্থ কোথায়? ইন্দ্রপ্রস্থ হচ্ছে গিয়ে ওল্ড নেম অফ দিল্লি। দিল্লির আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ, ওল্ড নেম অফ দিল্লি। চলো, আইবক থেকে নেক্সট কি? তার রাজধানী কোথায় ছিল? এবার নেক্সট তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন করতেই পারে যে কুতুবউদ্দিন আইবকস ক্যাপিটাল ওয়াজ, কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? তো তার রাজধানী ছিল ক্যাপিটাল ওয়াজ লাহোর। কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর। নেক্সট কি আসে? যে কুতুবউদ্দিন আইবক অপর আরেকটা নামে পরিচিত ছিল। অপর কি নামে পরিচিত? বা এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে করে যে আইবক ইজ অলসো নোন এজ, আইবক অপর কি নামে পরিচিত? দ্য আনসার ইজ লাখ বক্স। সো নেক্সট পয়েন্ট, আইবক অলসো নোন এজ লাখ বক্স। কুতুবউদ্দিন আইবক অলসো নোন অ্যাজ লাখ বক্স। নেক্সট কি আইবক থেকে? আইবক বিল্ট 2 mosques in India। কুতুবউদ্দিন আইবক কি করে? কুতুবউদ্দিন আইবক 2টি মসজিদ নির্মাণ করে, এবং এই মসজিদগুলির নাম পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করে, এবং কোথায় স্থাপন করেছিলেন এগুলো জিজ্ঞাসা করে। সো নাম্বার 1 কি ছিল? কুয়াতুল ইসলাম। প্রথম যে মসজিদের নির্মাণ করেন সেটার নাম ছিল কুয়াতুল ইসলাম। এটা কোথায় ছিল? দিল্লিতে। কুয়াতুল ইসলামের নির্মাণ কোথায় করে? দিল্লিতে। আর নেক্সট কি? আড়াই দিন কা ঝোপড়া। কোথায় নির্মাণ করে? আজমিরে, আজমির। এগুলো কুতুবউদ্দিন আইবকের দ্বারা নির্মিত 2টো মসজিদের নাম। নাম্বার 1 কুয়াতুল ইসলাম, যেটা দিল্লিতে স্থাপন করে, আর নাম্বার 2 আড়াই দিন কা ঝোপড়া, যেটা আজমিরে করে।
নেক্সট কুতুবউদ্দিন আইবক যে কাজটা করে, তোমরা সবাই নাম শুনেছ কুতুব মিনার। এবার এই জায়গাতে তোমরা সবাই জানো যে কুতুব মিনারের নির্মাণের কাজ কে শুরু করে? কুতুবউদ্দিন আইবক নির্মাণের কাজ শুরু করেছিল। কিন্তু এই জায়গায় গিয়ে পরীক্ষায় প্রশ্ন করে কার স্মৃতিতে, যে কার উদ্দেশ্যে বা কার স্মৃতির উদ্দেশ্যে, কাকে সম্মান জানাইতে গিয়ে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণের কাজ শুরু করেন। সো নেক্সট পয়েন্ট, আইবক laid the Aibak laid the foundation of Aibak laid the foundation of Qutub Minar in memory of Sufi saint Khwaja in Sufi saint Khwaja Kutubuddin Bakhtiyar Kaki। সো বেসিক্যালি কুতুব মিনারের নির্মাণের কাজ কে শুরু করে? কুতুবউদ্দিন আইবক। কার স্মৃতিতে শুরু করে? সুফি সাধক সুফি সেন্ট খোয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণের কাজ শুরু করে। এবার দেখো কুতুবউদ্দিন আইবক থেকে নেক্সট কি আসে। এবার কুতুবউদ্দিন আইবক থেকে নেক্সট যে প্রশ্নটা আসে, শুধু কুতুবউদ্দিন আইবক না, যখন তুমি দিল্লি সুলতানেত পড়বে বা মুঘল হিস্ট্রি পড়বে বা এনশিয়েন্ট ইন্ডিয়ান বিভিন্ন ডাইনেস্টিগুলি পড়তে যাবে, তখন তোমার কাছে একটা কমন প্রশ্ন থাকবে যে বিভিন্ন রাজাদের আমলে বা বিভিন্ন সুলতানদের আমলে তাদের সভাকবি কে ছিলেন, তাদের কোর্ট পোয়েট কে ছিলেন। সো এই জায়গাতে গিয়ে কুতুবউদ্দিন আইবকের দুইজন গুরুত্বপূর্ণ সভাকবি ছিলেন। সো নেক্সট পয়েন্ট, টু ইম্পর্টেন্ট কোর্ট পোয়েট অফ কুতুবউদ্দিন আইবক ওয়াজ কুতুবউদ্দিন আইবকের দুজন গুরুত্বপূর্ণ সভাকবি ছিলেন। নাম্বার 1 হাসান উন নিজামি। হাসান উন নিজামি হাসান উন নিজামি who wrote তাল উল মাসির। হাসান উন নিজামি যিনি তাল উল মাসির নামে একটা গ্রন্থের রচনা করেন। আর নেক্সট কে ছিল? ফখরউদ্দিন। নেক্সট সভাকবি ছিল ফখরউদ্দিন। হু রোট, ফখরউদ্দিন কোন গ্রন্থের রচনা করে? হু রোট তারিখ ই মুবারক শাহ। হু রোট তারিখ ই মুবারক শাহ। তারিখ ই মুবারক শাহ। দেখো ইম্পর্টেন্ট, হয় তোমাদের পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করতে পারে যে কুতুবউদ্দিন আইবকের সভাকবি কে ছিলেন। আইদার হাসানুল নিজামি অপশনে থাকতে পারে বা ফখরউদ্দিন অপশনে থাকতে পারে, আর না হয় দুইটাই অপশনে থাকবে যে এ এন্ড বি বোথ আর কারেক্ট, এইভাবেও দিতে পারে। চারটে তো বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যে তাল উল মাসির ওয়াজ রিটেন বাই হুম, গ্রন্থের নাম কে রচনা করে। বা প্রশ্ন করতে পারে যে তারিখ ই মুবারক শাহ রিটেন বাই হুম, তারিখ ই মুবারক শাহ রচয়িতাকে। এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে করে। এবার নেক্সট কি হয় কুতুবউদ্দিন আইবক থেকে? কুতুবউদ্দিন আইবকের থেকে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কি ইন 1210। 1210 কি হয়? 1210 কুতুবউদ্দিন আইবক ছৌগান, হর্স পোলো যেটাকে বলা হয়, ঘোড়ার পিঠ থেকে যে গেমটা খেলা হয় হর্স পোলো বা ছৌগান, সেই ছৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পরে কুতুবউদ্দিন আইবকের মৃত্যু। এই জায়গায় অনেক সময় প্রশ্ন করা যায় কোন সুলতান ছৌগান খেলতে গিয়ে মারা যান, বা ঘোড়ার পিঠ থেকে পরে গিয়ে কোন সুলতান মারা যান? দ্যাট ইজ কুতুবউদ্দিন আইবক। সো নেক্সট পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্ট কুতুবউদ্দিন আইবক থেকে, ইন 1210 আইবক died by playing ছৌগান, যেটাকে বলা হয় হর্স পোলো।
চলো, এই গেল কুতুবউদ্দিন আইবকের পিরিয়ড শেষ। 1210-এ 1206-এ দিল্লি সুলতানিদের প্রতিষ্ঠা করে এবং 1210-এ কুতুবউদ্দিন আইবক মারা যান। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সুলতান কে হন? কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সুলতান হন তার ছেলে আরাম বখশ শাহ। সো নেক্সট লেখো, আইবক ওয়াজ succeeded by his son Aram Baksh Shah in 1210. সো কুতুবউদ্দিন আইবকের পর দিল্লি সুলতানির পরবর্তী সুলতান কে হন? তার ছেলে আরাম বখশ শাহ। কবে সিংহাসনে বসে? ইন 1210। কিন্তু আরাম বখশ শাহ বেশি দিন তার সিংহাসনে থাকতে পারেনি। সিংহাসনে বসার কিছুদিনের মধ্যে আরাম বখশ শাহকে তার সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে, তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং তাকে যে সিংহাসনচ্যুত করেন সেই ব্যক্তির নাম বা সেই সুলতানের নাম হচ্ছে গিয়ে ইলতুৎমিশ, আরেকজন ইম্পর্টেন্ট সুলতান ইলতুৎমিশ। সো ইলতুৎমিশের মধ্যে ফার্স্ট পয়েন্ট লেখো, ইলতুৎমিশ became the sultan in 1210. 1210 সনে ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। এবার ইলতুৎমিশ অপর আরেকটা নামে পরিচিত কি, যে ইলতুৎমিশ ইজ অলসো নোন এজ স্লেভ অফ স্লেভ, তাকে কৃতদাসের কৃতদাস বলা হয়। কারণ কি? কারণ দেখো, কুতুবউদ্দিন আইবক নিজে কে ছিল? মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। সে কুতুবউদ্দিন আইবকের কৃতদাস ছিল ইলতুৎমিশ, যে কারণে ইলতুৎমিশকে বলা হয় স্লেভ অফ স্লেভ, কৃতদাসের কৃতদাস। তো নেক্সট পয়েন্ট লেখো, হি অলসো নোন এজ স্লেভ অফ স্লেভ, তাকে কৃতদাস বলা হয়। এবার নেক্সট কি? এবার আসে ইলতুৎমিশ, যেটা তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে যখনই কোনো সুলতান বা রাজা মহারাজার ব্যাপারে পড়তে যাবে বা হিস্ট্রি পড়বে, তখন তোমাদের সামনে বেসিক প্রশ্ন একটা আসে যে তাদের সভাকবি কে ছিল, তাদের কোর্ট পোয়েট কে ছিল। সো এই জায়গায় ইলতুৎমিশের কোর্ট পোয়েট ছিলেন মিনহাজ উন সিরাজ। সো নেক্সট, হিজ কোর্ট পোয়েট ওয়াজ মিনহাজ উন সিরাজ। মিনহাজ উন সিরাজ, who wrote his court poet was Minhaj un Siraj, who wrote Tabakat-i-Nasiri. Tabakat important, Tabakat-i-Nasiri। অনেক সময় পরীক্ষার মধ্যে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে যে who wrote Tabakat-i-Nasiri বা Tabakat-i-Nasiri was written by whom? The answer is Minhaj un Siraj, and Minhaj un Siraj was a court poet of ইলতুৎমিশ। এবার সিংহাসনে আরোহণ করার পর ইলতুৎমিশ সবচেয়ে প্রথম যে বড় কাজটা করে সেটা কি, যে কুতুবউদ্দিন আইবকের সময় রাজধানী কোথায় ছিল? লাহোর। কিন্তু ইলতুৎমিশ কি করে? ইলতুৎমিশ রাজধানী লাহোর থেকে দিল্লিতে শিফট করে, যে কারণে ইলতুৎমিশকে বলা হয় দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। কেন? কারণ উনি লাহোর থেকে প্রথম সুলতান যে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। So next point, he shifted capital from Lahore to Delhi. That's why he also known as the real founder of Delhi Sultanate, যে কারণে তাকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ তিনি রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। এবার দেখো নেক্সট কি, হয় ইলতুৎমিশের আমলে
খোয়াজম শাহ মানে যিনি ছিলেন চেঙ্গিস খান শত্রু খোয়াজম শাহ কি করে চেঙ্গিস খান হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য দিল্লিতে এসে আশ্রয় নেয়। এবার কি হয়, খোয়াজম শাহকে যখন ইলতুৎমিশ শেল্টার দেননি তখন কি হয়, চেঙ্গিস ফিরে যান। যে কারণে ইলতুৎমিশকে বলা হয় দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া, যে তিনি ভারতবর্ষকে কি করেছিলেন, চেঙ্গিসের আক্রমণ থেকে রক্ষা করেছিল। সো নেক্সট লেখো, হি অলসো নোন এজ দ্য সেভিয়ার অফ ইন্ডিয়া, তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় চেঙ্গিসের আক্রমণ থেকে। নেক্সট ইলতুৎমিশ যেটা করে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, হি মেড এ গ্রুপ অফ 40 Turkish nobles or also known as চালিসা। এবার ইলতুৎমিশ কি করে, 40 জন তুর্কির নোবেলম্যানকে নিয়ে এসে বা নোবেলসদের নিয়ে এসে কি করে, তিনি গ্রুপ অফ 40 বা 40 স্থাপন করে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় 40 চক্র। 40 চক্রের প্রবর্তন করে। অনেক সময় পরীক্ষার মধ্যে প্রশ্নটা করে যে 40 চক্রের প্রবর্তন কে করে, দ্যাট ইজ ইলতুৎমিশ, যে 40 চক্রের প্রবর্তন করে। নেক্সট ইলতুৎমিশ কি করে, হি ইন্ট্রোডিউসড the ICTA system. He introduced the ICTA system. ইলতুৎমিশ কি করে, ইকতা ব্যবস্থার প্রবর্তন করে। নেক্সট, he introduced 2 coins. ইলতুৎমিশ 2টি মুদ্রার প্রচলন করেছিলেন। কি কি, একটা ছিল সিলভার কয়েন, যেটাকে বলা হতো গিয়ে টঙ্কা। সিলভার কয়েনকে কি বলা হতো, টঙ্কা। আর একটা ছিল কপার কয়েনকে কি বলা হতো, জিতাল। কপার কয়েনকে বলা হতো গিয়ে জিতাল। নেক্সট কি, নেক্সট আসে 1236। 1236 কি হয়, 1236 গিয়ে ইলতুৎমিশ মারা যান। সো নেক্সট, হি ডাইড ইন 1236। 1236 সালে ইলতুৎমিশ মারা যান। দেখো প্রথমে একটা কথা বলেছিলাম, এখন একটা কথা বলি। আমাদের ক্লাসের মধ্যে আমি সেই টপিকগুলিতে টাচ করার চেষ্টা করছি যেগুলি থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি থাকে। এত ডিটেইলিং এ গিয়ে এক ক্লাসে দিল্লি সুলতানেট শেষ করা ইম্পসিবল ব্যাপার। যে কারণ আর সামনে পরীক্ষা, টেট পরীক্ষার বেশি দিন নেই, ম্যাক্স টু ম্যাক্স 40 দিন। এভারেজ ধরলে তুমি 50-55 ডেজ পাবে, কিন্তু এতদিন তুমি পাবে না। অ্যাকচুয়ালি 10 দিন কিভাবে চলে যাবে তুমি নিজে ওটা পাবে না। সো এই জায়গায় গিয়ে আমি করছি কি, যেগুলি থেকে প্রশ্ন আসার চান্স বেশি, শুধু ট্যাট না, যে কোনো পরীক্ষাতে যে পোর্শনগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি থাকে, সেই পোর্শনগুলিকে আমি কভার করানোর চেষ্টা করছি আজকের এই ক্লাসে। সো এই জায়গায় কি, এই জায়গায় গিয়ে ইলতুৎমিশ কমপ্লিট। এবার প্রশ্ন আসে যে ইলতুৎমিশের পর নেক্সট সুলতান কে হবে দিল্লি। এবার দেখো, ইলতুৎমিশ কি করে, ইলতুৎমিশ মারা যাওয়ার আগে তার মেয়ে ছিল কে, রাজিয়া। এবার ইলতুৎমিশেরও ইচ্ছা ছিল যে তার মেয়ে রাজিয়া তারপর দিল্লির সুলতান হোক, কিন্তু সে যে গ্রুপ অফ 40 বা 40 চক্রের প্রবর্তন করেছিল, 40 চক্র কি করলো, 40 চক্র ইলতুৎমিশের মারা যাওয়ার পর ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজকে দিল্লির সিংহাসনে বসিয়ে দেন। সো আফটার দ্য ডেথ অফ ইলতুৎমিশ, after the death of Iltutmish, the Chalisa made Rukonuddin Firoz as successor.
40 চক্র কি করলো, 40 চক্র ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজকে দিল্লির সিংহাসনে বসিয়ে দেয়। কিন্তু রুকনউদ্দিন ফিরোজ বেশি দিন সিংহাসনে থাকতে পারেনি। কিছুদিনের মধ্যে রাজিয়া কি করে, রাজিয়া রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসন থেকে নামায় এবং 1236 সালে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র মহিলা শাসক হিসেবে, প্রথম মহিলা শাসক হিসেবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন সুলতান রাজিয়া। সো নেক্সট পয়েন্ট লেখো রাজিয়া। রাজিয়া removed রুকনউদ্দিন ফিরোজ, Razia removed Rikunuddin Firuz and became the Sultan in 1236। প্রথম মহিলা শাসক ভারতবর্ষের ইতিহাসে এবং প্রথম কোন মহিলা যে যিনি দিল্লির সুলতানির শাসকের আসনে গিয়ে বসেন। এবার দেখো, এবার সিচুয়েশন কি, যে দিল্লির যে সাধারণ মানুষ রাজিয়াকে পছন্দ করে, কিন্তু সেই যে 40 চক্র বা গ্রুপ অফ 40 তারা রাজিয়াকে পছন্দ করে না। এবার এই জায়গায় গিয়ে রাজিয়া এমন একটা কাজ করলো যে যেটাকে তুমি যদি ইজি ভাষায় বলো যে আগুনের মধ্যে পেট্রোল ডালার মতো কাজ। কি কাজ রাজিয়া করলো? কি রাজিয়া তার স্লেভ বা কৃতদাস ইয়াকুতকে গিয়ে বিবাহ করলো। এবার দেখো, একাদম মহিলা শাসক, তাদের পক্ষে মেনে নেওয়া এমনিতেই ইম্পসিবল 40 চক্রের পক্ষে, তার উপরে বিয়ে করেছে কৃতদাসকে। সো নেক্সট পয়েন্ট, রাজিয়া married with her slave ইয়াকুত। রাজিয়া কি করে? রাজিয়া তার কৃতদাস ইয়াকুতকে বিবাহ করে। এবার যখন কৃতদাস ইয়াকুতকে রাজিয়া বিবাহ করলো, এবার মেনে নেওয়া সবার পক্ষে ইম্পসিবল ব্যাপার। এবার কি হলো, বিভিন্ন প্রভিন্সে তার এগেইনস্টে প্রটেস্ট শুরু হলো বা তার বিরুদ্ধে লড়াই শুরু হলো। এবার এই জায়গায় গিয়ে সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে তার নাম ছিল আলতোনিয়া। আলতোনিয়া কে ছিল? আলতোনিয়া ছিল গভর্নর অফ ভাতিন্ডা। এবার যখন আলতোনিয়া রাজিয়ার এই সিদ্ধান্তের এগেনস্টে বা রাজিয়ার এগেনস্টে প্রটেস্ট করতে শুরু করলো, সেই জায়গার মধ্যে রাজিয়ার কি হলো, রাগ হলো। স্বাভাবিক যে সুলতানের এগেনস্টে এইভাবে বিদ্রোহ করা। এবার রাজিয়া কি করলো, তার হাজবেন্ড বা তার স্বামী ইয়াকুতকে নিয়ে 1240 সনে ভাতিন্ডার উদ্দেশ্যে রওনা দেয়। উদ্দেশ্য কি? যে আলতোনিয়াকে হত্যা করা। কিন্তু যখন সে ভাতিন্ডাতে গিয়ে পৌঁছায়, ঘটনা হয় পুরো উল্টো। আলতোনিয়া ইয়াকুতকে হত্যা করে এবং রাজিয়াকে জেলে বন্দি করে দেয়। সো নেক্সট লেখো, রাজিয়া along with ইয়াকুত, রাজিয়া along with ইয়াকুত went to Bhatinda to kill Altonia, but Altonia killed Yakut and sent Razia to jail. এবার কি হয়, এবার উল্টো আলতোনিয়া ইয়াকুতকে হত্যা করে এবং রাজিয়াকে কি করে, রাজিয়াকে জেলে বন্দি করে। এবার উল্টা দাও, এবার রাজিয়ার মাথা মধ্যে বললো কি যে এক তো দিল্লির সুলতানের শাসকের পদও গেল, হাজবেন্ডও মারা গেল, জেলে বন্দি। এবার রাজিয়া কি করলো, এবার রাজিয়া গিয়ে আলতোনিয়াকে একটা অফার করলো। অফার কি? যে তুমি যদি আমাকে জেল থেকে মুক্তি দাও, আমি তোমাকে বিবাহ করব এবং তোমাকে দিল্লি সুলতানের শাসক হিসেবে ঘোষণা করব। এবার এই জায়গায় গিয়ে আলতোনিয়া ভায়াস, স্বাভাবিক ব্যাপার, একটা প্রভিন্সের গভর্নর থেকে ডাইরেক্ট যদি কোনো সাম্রাজ্যের সুলতানের পদ অফার করা হয়, তো সেই জায়গায় গিয়ে সবাই রাজি হবে। সো আলতোনিয়াও সেম কাজটাই করলো এবং রাজিয়াকে জেল থেকে মুক্তি দেয় 1240-এ এবং রাজিয়া এবং আলতোনিয়া বিবাহ হয়। সো নেক্সট, ইন অর্ডার টু get out of jail,
Razia, in order to get out of jail, Razia was married with Altonia in 1240. এবার যখন 1240-এ রাজিয়া এবং আলতোনিয়ার বিবাহ হয়, এবার স্বাভাবিকভাবে তারা কি করবে, তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। এবার দিল্লিতে আসবে, সে রাজিয়া আলতোনিয়াকে শাসক বা সুলতান হিসেবে ঘোষণা করবে। এবং তারা যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়, সেই কবে, সে 1240-এ তারা রওনা দেয় অবভিয়াস ভাবে। এবার যখন তারা 1240-এ রওনা দেয়, তখন কি হরিয়ানার কৈথাল নামক স্থানে এন্ট্রি হয়ে আরেকটা লোকের, তার নাম কি বেহরম শাহ। বেহরম শাহকে ইলতুৎমিশের আরেক ছেলে। বেহরম শাহ কি করে, রাজিয়া এবং রাজিয়ার হাজবেন্ড আলতোনিয়া দুজনকে হত্যা করে। কেন, উদ্দেশ্য একটাই, যে রাজিয়ার আলতোনিয়ার যদি হত্যা হয় বা তাদেরকে যদি মার্ডার করা যায়, তো অবভিয়াস ভাবে বেহরম শাহ নেক্সট সুলতান হবে দিল্লির। সো এই জায়গায় গিয়ে 1240-এ রাজিয়া এবং আলতোনিয়াকে হত্যা করে বেহরম শাহ। কোনখানে, হরিয়ানার কৈথালে। সো নেক্সট পয়েন্ট, in 1240 Razia and Altonia killed by Behram Shah near Koithal, হরিয়ানা। হরিয়ানার কৈথালে কি হয়, হরিয়ানার কৈথালে রাজিয়া এবং আলতোনিয়াকে বেহরম শাহ হত্যা করে। এবার স্বাভাবিকভাবে রাজিয়া নেই, তো নেক্সট সুলতান কি হবে, অবভিয়াস ভাবে নেক্সট সুলতান বেহরম শাহ হবে, স্বাভাবিক ব্যাপার। এবার কি হয়, 1240 থেকে 1266, এই যে 26 বছর, এই 26 বছরে দিল্লি সুলতানিতে সেরকম কোনো মেজর ইভেন্টই হয়নি। হয়েছে কি, শুধু 3জন সুলতান এসেছিলেন। কে কে সুলতানদের নাম তোমাদের জানা দরকার। সাপোজ তোমাকে প্রশ্ন করতেই পারে যে রাজিয়া ওয়াজ সাকসিডেড বাই হুম, রাজিয়ার পর দিল্লির সুলতান কে হন, সেই ধরনের প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে করতেই পারে। যে প্রশ্ন তিনি যদি পাবেন করবেন, তো করতেও পারে। সো নেক্সট কি করবে তোমরা, 1240 থেকে 1266 এই 26 বছরের পিরিয়ডে শুধু সুলতানদের নামগুলি লিখে রাখো। ফার্স্ট কি, বেহরম শাহ, (1240 থেকে 1242) 1240 থেকে 1242। দেন মাসুদ শাহ, 1242 থেকে 1246। নাম্বার 3 নাসিরউদ্দিন মোহাম্মদ, নাসিরউদ্দিন মোহাম্মদ, তার সময়কালটা কত, 1246 থেকে 1266। এইগুলো 1240 থেকে 66-র মাঝখানে 3জন সুলতান। এবার 66-র পর কি হয়, 66-র পর দাস বংশের বা দিল্লি সুলতানিতে আসে নতুন আরেকজন পাওয়ারফুল সুলতান। সেই পাওয়ারফুল সুলতানের নাম কি, সেই পাওয়ারফুল সুলতানের নাম হচ্ছে গিয়ে গিয়াসউদ্দিন বলবন, আরেকজন ইম্পর্টেন্ট শাসক বা সুলতান, যাই বলো তুমি। সো নেক্সট পয়েন্ট, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। এবার অবভিয়াস ভাবে গিয়াসউদ্দিন বলবন সুলতান কবে হন, 1266। এবং গিয়াসউদ্দিন বলবন ওয়াজ এ মেম্বার অফ চলিসা। সেই ইলতুৎমিশ যে গ্রুপ অফ 40 বা চলিসা স্থাপন করেছিলেন, সেই 40 চক্রের একজন সদস্য ছিলেন গিয়াসউদ্দিন বলবন। সো ফার্স্ট পয়েন্ট, গিয়াসউদ্দিন বলবন became Sultan in 1266 and he was a member of Chalisa. এবার দেখো, এবার গিয়াসউদ্দিন বলবন সুলতান কবে হন, সুলতান হন 1266, এবং সুলতান এবং যিনি 40 চক্রের একজন সদস্য ছিলেন, রিমেম্বার। এবার সুলতান হওয়ার পর গিয়াসউদ্দিন বলবন যে কাজটা সবার প্রথম করেন, সেই কাজটা কি, তিনি 40 চক্রকে ভেঙে দেন।
বা গ্রুপ অফ 40 বা 40 যেটা ছিল সেটার পতন ঘটান গিয়াসউদ্দিন বলবন। জাস্ট ভাবো যে উনি নিজে 40 চক্রের সদস্য ছিলেন, কিন্তু যখন উনি সুলতান হন, সুলতান হওয়া মাত্র উনি হি ডেস্ট্রয় দ্য গ্রুপ অফ 40, 40 চক্রের পতন ঘটান। কারণ কি, উনি ঠিক জানতো যে 40 চক্রের মধ্যে কি হয় না হয় সবকিছু তার জানা ছিল, বা তার এগেনস্টে কি ধরনের চক্রান্ত হতে পারে সেই 40 চক্র থেকে তাও তার জানা ছিল খুব ভালোভাবে। যে কারণে সিংহাসনে বসার পর উনি প্রথম যে কাজটা করেন সেই 40 চক্রের পতন ঘটান। আর এই জায়গায় গিয়ে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে 40 চক্রের সূচনা কে করে? ইলতুৎমিশ। এবং 40 চক্রের অবসান কে ঘটান? দ্যাট ইজ গিয়াসউদ্দিন বলবন। সো নেক্সট পয়েন্ট, হি ডেস্ট্রয়েড দ্য চালিসা। তিনি 40 চক্রের পতন ঘটান। নেক্সট কি করে? নেক্সট গিয়াসউদ্দিন বলবন একটা পলিসি ধারণ করে। কি পলিসি? ব্লাড এন্ড আয়রন। এবার দেখো, ব্লাড এন্ড আয়রন পলিসির কথা বললে অনেকের মাথার মধ্যে আসে আলাউদ্দিন খিলজি। নো ডাউট আলাউদ্দিন খিলজিও নেক্সট খিলজি বংশ পড়বো আমরা। আলাউদ্দিন খিলজি ব্লাড এন্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন, কিন্তু প্রথম যে সুলতান গ্রহণ করেন ব্লাড এন্ড আয়রন পলিসি বা রক্ত ও লৌহ নীতি যেটাকে বলা হয়, সেই নীতি প্রথম গ্রহণ করে গিয়াসউদ্দিন বলবন। সো নেক্সট লেখক গিয়াসউদ্দিন বলবন adopted the policy of blood and iron. গিয়াসউদ্দিন বলবন adopted the policy of blood and iron. নেক্সট কি করে গিয়াসউদ্দিন বলবন? he started the spy department. he started the spy department. he started the spy department বা গোয়েন্দা বিভাগের চালু করেন গিয়াসউদ্দিন বলবন। দেন গিয়াসউদ্দিন বলবন কি করে? হি স্টার্টেড দ্য পার্মানেন্ট মিলিটারি ডিপার্টমেন্ট। উনি একটা স্থায়ী সামরিক বিভাগের চালু করেন যেটার নাম ছিল দিওয়ান ই আর্টস। সো নেক্সট হি স্টার্টেড দ্য পার্মানেন্ট মিলিটারি ডিপার্টমেন্ট দিওয়ান ই আর্টস। আরেকটা কথা কি, তুমি যদি দিওয়ানি আর্টস যদি দেখো, যেটা গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন, বেসিক্যালি ভারতবর্ষের হিস্ট্রিতে ফার্স্ট মিলিটারি ডিপার্টমেন্টও সেটাই। ভারতের ইতিহাসে প্রথম যে সামরিক বিভাগ বা সামরিক দপ্তর, সেই বিভাগটার নামও ছিল দিওয়ানি আর্টস। সো বেসিক্যালি দিওয়ানি আর্টস ওয়াজ দ্য ফার্স্ট মিলিটারি ডিপার্টমেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট কি করে? হি গেভ হিমসেলফ দ্য টাইটেল। এবার গিয়াসউদ্দিন বলবন কি করলো? নিজেকে একটা উপাধি দিল। কি? জিল ই ইলাহি। আমরা অনেক সময় ফাজলামো করার ছল অনেক সময় বলে যে জিল ই ইলাহি, অনেকে যারা যারা একটু যারা আমরা অনেক সময় বলি শব্দগুলো ইউজ করি জিল ই ইলাহি। তো জিল ই ইলাহি বেসিক্যালি গিয়াসউদ্দিন বলবন নিজেকে একটা উপাধি দিয়েছিল। এই জিল ই ইলাহির শব্দের অর্থ কি? দ্য শ্যাডো অফ গড। ভগবানের প্রতিচ্ছবি হিসেবে নিজেকে ঘোষণা করেছিল গিয়াসউদ্দিন বলবন। সো নেক্সট, he gave himself the title Zil e Ilahi. জিল ই ইলাহি, যেটার অর্থ কি? মিন্স শ্যাডো অফ গড, ভগবানের প্রতিচ্ছবি। চলো, হি গিভ হিমসেলফ দ্য টাইটেল জিল ই ইলাহি। দেন কি করে? ও গিয়াসউদ্দিন বলবন দুটি প্রথার চালু করে। হি ইন্ট্রোডিউস টু কনসেপ্ট। দুটো প্রথা বা নীতির প্রবর্তন করে গিয়াসউদ্দিন বলবন। কি কি? একটা হচ্ছে গিয়ে সিজদা, আর একটা হচ্ছে গিয়ে পাইবোস। সিজদা মানে কি? দণ্ডবত, প্রণাম করা। আর সিজদা মানে কি? রাজার হাত এবং পায়ে চুম্বন করা, সেটাকে বলা হয় পাইবোস। So next, he introduced two concepts
he introduced two concepts. Number one, সিজদা। সিজদা মানে কি? দণ্ডবত। দণ্ডবত প্রণাম করা, যাহাপারা তুসে গ্রেট হো, দণ্ডবত করা। আর নাম্বার টু, পাইবোস। পাইবোস মানে কি? টু কিস হ্যান্ড অ্যান্ড ফিট। হ্যান্ড অ্যান্ড ফিট, হাত এবং পায়ে চুম্বন করা। এবার গিয়াসউদ্দিন বলবনের আমলে নেক্সট কি হয়? দেন তার আমলে মঙ্গলসদের আক্রমণ হয়। তার আমলে মঙ্গলসদের আক্রমণ কবে হয়? 1285 সালে। এবং সে মঙ্গলসদের আক্রমণ প্রতিহত করার জন্য গিয়াসউদ্দিন বলবন কাকে পাঠান? তার ছেলে মোহাম্মদ এবং তার স্লেভ তুগরিলকে পাঠান। কিন্তু দুজনকে হত্যা করা হয়। কি? মোহাম্মদকে জায়গা দিয়ে হত্যা করা হয় এবং তুগরিলকে হত্যা করা হয়। কিন্তু তুগরিলকে হত্যা করার পর তার যে কাটা মাথাটা, সেই মাথাটাকে গিয়াসউদ্দিন বলবনের কাছে পাঠিয়ে দেওয়া হয় মুঘলসদের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি প্যাটার্নটি এরকম ছিল যে কি লেভেলের ফেরোসাস তারা, নিজেকে প্রুফ করা, যে কারণে একটা ব্যক্তিকে হত্যা করার পর তার মাথাটা কেটে গিয়াসউদ্দিন বলবনকে পাঠিয়ে দিয়েছিল মুঘলসরা। সো নেক্সট, he sent his son Muhammad and slave Tugril to fight with Mongols in 1285, but both were killed by Mongols. এই গেল 1285। নেক্সট কি? নেক্সট এবার যখন কায়কোবাদ প্যারালাইজড হয়, তখন কায়কোবাদের পর দিল্লির সুলতান কে হন? শামসুদ্দিন কায়ুমার্স, যিনি হন নেক্সট সুলতান অফ দিল্লি সুলতানেট বা স্লেভ ডাইনেস্টি। এবার শামসুদ্দিন কায়ুমার্সকে কিভাবে, যেটা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে নতুন আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এন্ট্রি হয়, যেটা জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি কি করে? 1290 সালে শামসুদ্দিন কায়ুমার্সকে হত্যা করে এবং হত্যা করার পর সঙ্গে সঙ্গে দাস বংশের অবসান ঘটে এবং সূচনা হয় নতুন আরেকটা রাজবংশের। তার নাম কি ছিল? খলজি ডাইনেস্টি। সো নেক্সট, in 1290 জালালউদ্দিন খিলজি killed Kayumars, and with this slave dynasty came to an end. এর সাথে সাথে দাস বংশের পতন ঘটে। এবার দাস বংশের পতন মিন্স অবভিয়াস ভাবে সূচনা হচ্ছে গিয়ে নতুন একটা রাজবংশ। তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে খিলজি ডাইনেস্টি বা খলজি রাজবংশ। সো নেক্সট আমাদের খিলজি ডাইনেস্টি। টাইম পিরিয়ডটা কত? আগে বলেছিলাম তোমাদের 1290 থেকে 1320। 1290 থেকে 1320, মাত্র 30 বছর। এবার খিলজি ডাইনেস্টি থেকে ফার্স্ট প্রশ্ন আসে যে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে এবং কবে প্রতিষ্ঠিত হয়। সো বেসিক্যালি দ্য ফাউন্ডার অফ Khilji dynasty was Jalaluddin. The founder of Khilji dynasty was Jalaluddin Khilji in 1290. 1290 সালে জালালউদ্দিন খিলজি
খলজি বংশের প্রতিষ্ঠা করেন। এবং যখন উনি সুলতান হন বা খলজি বংশের প্রতিষ্ঠা করেন, জালালউদ্দিন খলজির বয়স ছিল 70 বছর। 70 বছর বয়সে গিয়ে উনি খলজি বংশের প্রতিষ্ঠা করেন। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, জালালউদ্দিন খলজি ছিলেন প্রথম সুলতান বা প্রথম শাসক যিনি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছিলেন যে ভারতবর্ষকে কোনোদিন ইসলামিক কান্ট্রি বানানো পসিবল না, কোনোদিন ভারতবর্ষকে ইসলামিক কান্ট্রি বানানো যাবে না। এই কথাটা প্রথম যিনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন সেই ব্যক্তির নাম ছিল কি জালালউদ্দিন খিলজি। এবার দেখো জালালউদ্দিন খিলজি কি করে, জালালউদ্দিন খিল সিংহাসনে বসার পর যে পলিসি গ্রহণ করে সেই পলিসি ছিল হি অ্যাডপ্টেড দ্য পলিসি অফ টলারেন্স। সো নেক্সট, হি অ্যাডপ্টেড দ্য পলিসি অফ tolerance. He adopted the policy of tolerance. এবার গিয়াস জালালউদ্দিন খিলজি থেকে নেক্সট পয়েন্ট কি আসে, he captured the fort of Ranthambore. He captured the fort of Ranthambore in 1290 সালে রণথম্বুরের দুর্গ দখল করে কে, জালালউদ্দিন খলজি। এবার জালালউদ্দিন খলজির নজর পড়ে কোথায়, দেবগিরিতে। এবার তৎকালীন সময়ে দেবগিরির রাজা কে ছিলেন, ইয়াদব ডাইনেস্টি বা যাদব রাজবংশের রামচন্দ্র। এবার রামচন্দ্র তো মানতে রাজি না জালালউদ্দিন খলজির প্রভুত্ব। এবার এই জায়গায় গিয়ে জালালউদ্দিন খলজি কি করে, সাহায্য নেয় তার এক সম্পর্কে ভাতিজা আরেক সম্পর্কে মেয়ের জামাই আলাউদ্দিন খলজির থেকে সহায়তা চান। এবং আলাউদ্দিন খলজির সহায়তায় 1294 সালে জালালউদ্দিন খলজি রামচন্দ্র দেবকে পরাজিত করে। সো নেক্সট পয়েন্ট, ইন 1294 জালালউদ্দিন খিলজি defeated Ramchandra Dev with the help of Alauddin Khilji. With the help of আলাউদ্দিন খিলজি। এবার আলাউদ্দিন খিলজি কবে পরাজিত করে, 1294। এবার আলাউদ্দিন খিলজি আক্রমণ করেছে এবং জয়লাভ করেছে, দ্যাট মিন্স প্রচুর ধন সম্পত্তি যাই হোক মুদ্রা সবগুলি কি করবে, লুট করে নিয়ে আসবে। এবার সেই জায়গায় কি হয়, সন আসে 1296। এবার 1296 কি করে, আলাউদ্দিন খলজি যখন রামচন্দ্র দেবকে পরাজিত করে 1294, তখন পরাজিত করার পর সকল ধন সম্পত্তি নিয়ে উনি এসে হাজির হন কোথায়, কদমানিকপুর নামে একটা জায়গাতে, এবং খবর দেন জালালউদ্দিনকে যে এই রাজা রামচন্দ্র দেব পরাজিত এবং এই ধন সম্পত্তি যাওয়ার জন্য জালালউদ্দিনকে আমন্ত্রণ জানান আলাউদ্দিন খলজি। জালালউদ্দিন তো খুশি যে ভাতিজা বারেক সম্পর্কে মেয়ের জামাই এত বড় কাজ করেছে, যে রাজা মানতে জানে সেই রাজাকে পরাজিত করেছে, উপরন্তু প্রচুর পরিমাণে ধন সম্পত্তি মুক্তা স্বর্ণ সবকিছু লুটতরাজ করে নিয়ে এসছে। এবং যখন জালালউদ্দিন খিলজি সে কদমানিকপুরে গিয়ে হাজির হয় 1296, হাজির হওয়া মাত্র আলাউদ্দিন খিলজি জালালউদ্দিনের ঘাট থেকে গলা থেকে মাথা আলাদা সঙ্গে সঙ্গে হত্যা করে জালালউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজি 1296। বলিউড একটা সিনেমা এসেছিল পদ্মাবত, পদ্মাবতের মধ্যে দেখিয়েছে সিনটা, তোমরা যদি কেউ দেখা থাকো তো অবশ্যই দেখো সেই জায়গায়। সো বেসিক্যালি 1296 জালালউদ্দিন খলজিকে হত্যা করে কে, আলাউদ্দিন খলজি। কোথায় হত্যা করে, পদ্মানিকপুরে হত্যা করে। সো নেক্সট, ইন 1296 আলাউদ্দিন খলজি killed Jalaluddin Khilji at Kadamanipur.
মানিকপুর। এবার অবভিয়াস ভাবে জালালউদ্দিনের মৃত্যুর পর, আর মৃত্যু মিন্স হত্যার পর, হত্যাকে কল আলাউদ্দিন খলজি। সো অবভিয়াস ভাবে দিল্লি সুলতানের নেক্সট যে সুলতান হবে সে সুলতানের নাম আলাউদ্দিন খলজি। সো নেক্সট আলাউদ্দিন খিলজি। নেক্সট পয়েন্ট লেখো আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি। এবার আলাউদ্দিন খিলজির মধ্যে ফার্স্ট পয়েন্ট, হি বিকেম দ্য সুলতান, হি বিকেম দ্য সুলতান ইন 1296, 1296 সনে আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসে। এবং আলাউদ্দিন খলজি সিংহাসনে বসে যে কাজটা করে প্রথম, কি গিয়াসউদ্দিন বলবৎ যেমন ব্লাড এন্ড আয়রন পলিসি গ্রহণ করেছিল, সেম ভাবে আলাউদ্দিন খলজিও সিংহাসনে বসার পর প্রথম যে কাজটা করে কি, যে সে ব্লাড এন্ড আয়রন পলিসির নীতি বা রক্ত ও লৌহ নীতি গ্রহণ করে। সো নেক্সট আলাউদ্দিন খিলজি adopted the Bourbon's policy of blood and iron। আলাউদ্দিন খলজি বলবনের প্রবর্তিত রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করে। এবার নেক্সট আমরা আলাউদ্দিন খলজি থেকে কি দেখবো, যে আলাউদ্দিন খলজি ফ্রিকুয়েন্টলি কিছু স্টেট বা রাজ্য জয় করে, এবং কোন সালে কোন রাজ্যটি উনি জয় করেছিলেন। সো নেক্সট পয়েন্ট, আলাউদ্দিন ক্যাপচার্ড, আলাউদ্দিন ক্যাপচার্ড, আলাউদ্দিন ক্যাপচার্ড নাম্বার 1, আলাউদ্দিন ক্যাপচার্ড নাম্বার 1 গুজরাট, গুজরাট কোন সনে 1298, গুজরাট 1298 সনে, রণথম্বুর 1301, রণথম্বুর 1301 নাম্বার 3, নাম্বার 3 মেবার, মেবার 1303 1303, নাম্বার 4 মালওয়া বা মালব 1305, মালওয়া বা মালব 1305, এন্ড লাস্ট জলুর 1311। গুজরাট জয় কবে করে 1298 সালে, রণথম্বুর জয় কবে করে 1301 সালে, মেবার জয় কবে করে 1303 সালে, মালবা বা মালব কবে জয় করে 1305 সালে, এবং জলুর কবে জয় করে 1311 সালে। এবার আলাউদ্দিন খলজি নেক্সট কি করে, নিজেকে একটা উপাধি দেয়, নতুন একটা নাম দেখি, সিকান্দার ইসানি। সিকান্দার ইসানি মানে কি, দ্য আলেকজান্ডার অফ ইন্ডিয়া। পরীক্ষার মধ্যে প্রশ্নটা করে যে হুইচ সুলতান অলসো নোন এজ দ্য আলেকজান্ডার অফ ইন্ডিয়া, বা ভারতবর্ষের আলেকজান্ডার কোন সুলতানকে বলা হয়? Answer is Alauddin Khilji. So next point, he gave himself the title, he gave himself the title Sikandar e Sani, means Alexander of India, আলেকজান্ডার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের আলেকজান্ডার বলা হয় আলাউদ্দিন খলজিকে। এবার দেখো, এবার ইন্ট্রো আরেকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কি, মালিক কাফুর। এবার দেখো কি হয়, 1298 গুজরাট অভিযানের নেতৃত্ব কে দেয়? গুজরাট অভিযানের নেতৃত্ব দিয়েছিল নুসরত খান। এবং নুসরত খান কি করে, গুজরাটের কৃতদাসদের বাজার থেকে 1000 দিনারের বিনিময়ে মালিক কাফুরকে ক্রয় করে নিয়ে আসেন আলাউদ্দিন খলজির জন্য। এবং যেহেতু তাকে 1000 দিনারের বিনিময়ে ক্রয় করা হয়েছিল, সে কারণে মালিক কাফুরকে 1000 দিনারিও বলা হয়। প্রশ্নটা করে যে হু ইজ অলসো নোন এজ 1000 দিনারি, বা মালিক কাফুর অলসো নোন এজ, যে অপশনের মধ্যে থাকে। সো মালিক কাফুরকে 1000 দিনারিও বলা হয়। সো নেক্সট, নুসরত খান বাইট Malik Kafur from the
slave market of from the slave market of Gujarat in exchange of 1,000 dinar, in exchange of 1,000 dinar. That's why he also known as Hazar Dinari. That's why he also known as হাজার দিনারি। মালিক কাফুরকে হাজার দিনারি বলা হয় কারণ কি তাকে 1,000 দিনারের বিনিময়ে ক্রয় করা হয়েছিল গুজরাটের কৃতদাসদের বাজার থেকে। কে ক্রয় করে? নুসরত খান। এবং কার জন্য ক্রয় করে? আলাউদ্দিন খিলজির জন্য। তোমাদেরকে এই জায়গার মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি, মালিক কাফুর বিশ্বের ইতিহাসে একমাত্র কিন্নার বা ইউনুস যাকে বলা হয়, একমাত্র কিন্নার বা ট্রান্সজেন্ডার যে কোনো আর্মির চিফ অব্দি একমাত্র একটা বড় পোস্টে গিয়ে পৌঁছেছিল। এই বিশ্বের ইতিহাসে বা ওয়ার্ল্ডের ইতিহাসে কোনো কিন্নার এর আগে বা পরে কোনো দিন কোনো আর্মির চিফ, অনেক বড় পোস্ট, বিশাল বড় পোস্ট, আর্মির চিফ আর কেউ হননি কোনোদিন কিন্নার থেকে, একমাত্র মালিক কাফুর যে হয়েছিল। নেক্সট কি হয়? নেক্সট আলাউদ্দিন খলজি আক্রমণ করে চিত্তরগড়। এবার এই স্টোরির উপর একটা অনেক বড় কাহিনী, বলিউড একটা সিনেমা এসেছিল পদ্মাবত, তোমরা দেখেছো অনেকে হয়তো। সো এবার কি হয়? চিত্তরগড়ে 1303-এ আক্রমণ করে মালিক আলাউদ্দিন খলজি। কেন করে? রানী পদ্মাবতীর উপর বেস করে একটা ঘটনা। এটা অনেক আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, এখন বলার লাভ নেই, জাস্ট মেন পয়েন্টগুলো জেনে রাখো। কি করে? চিত্তরগড়ে আক্রমণ করে 1303 সালে, এবং চিত্তরগড়ের নতুন নাম রাখে খিজরাবাদ। খিজরাবাদ কেন রাখে? তার ছেলের নামে, তার ছেলের নাম ছিল খিজির খান, খিজির খানের নাম অনুসারে চিত্তরগড়ের নতুন নামকরণ করে খিজরাবাদ। সো নেক্সট, আলাউদ্দিন খিলজি অ্যাটাকড ওভার চিত্তরগড়। চিত্তরগড় কি ছিল? মেবারের রাজধানী, ক্যাপিটাল অফ মেবার। মেবারের রাজধানী ছিল চিত্তরগড়, ক্যাপিটাল অফ মেবার। In 1303 and renamed it as Khizrabad, on the name of his son খিজির খান। তার ছেলে খিজির খানের নাম অনুসারে চিত্তরগড়ের নতুন নামকরণ করে খিজরাবাদ। এবং 1303 যে অ্যাটাক করে, সেই অ্যাটাকে আলাউদ্দিন খিলজি ডিফিটেড এন্ড কিল্ড রাভাল রতন সিং, যিনি কে ছিল? মেবারের শাসক ছিল রাভাল রতন সিং, রাজপুত শাসক। সেই রাভাল রতন সিংকে আলাউদ্দিন খিলজি পরাজিত এবং হত্যা করে। সো নেক্সট, আলাউদ্দিন খিলজি killed and defeated and killed রাভাল রতন সিং। নেক্সট, আলাউদ্দিন খলজি থেকে তোমাদের যেটা জানতে হবে যে আলাউদ্দিন খলজি কি কি নির্মাণ করে। নেক্সট, আলাউদ্দিন খিলজি বিল্ড আলাউদ্দিন খিলজি built number 1 Shiri Fort, শিরির দুর্গ। নাম্বার 2 হজ
খাস, হজ খাস, আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা, হজ খাস, আলাই দরওয়াজা, জামাত ই খানা, জামাত ই খানা মস্ক, জামাত ই খানা মস্ক, and মহল হাজার, মহল হাজার সাতুন। এবং বেসিক্যালি আলাউদ্দিন খলজি কি কি নির্মাণ করে? সিরি ফোর্ট, হজ খাস, আলাই দরওয়াজা, জামাতে খানা মস্ক, মহল হাজার সাতুন, হাজার সাতুন। এবং এই সবগুলি নির্মাণ কোথায় করে? ইন দিল্লি। এই সবগুলি নির্মাণ করে ইন দিল্লি, দিল্লিতে। এবার নেক্সট কি করে আলাউদ্দিন খলজি? নেক্সট আলাউদ্দিন খলজি কি করে? আলাউদ্দিন খলজির নজর পড়ে মার্কেট ইনফ্লেশন বা দ্রব্যমূল্য রোধ করার জন্য বা মার্কেট কন্ট্রোল করার জন্য তিনি কি গ্রহণ করে? তার মার্কেট কন্ট্রোল পলিসি, তার বাজেয়াসত। তিনি কি করে? দিওয়ান ই রিয়াসত নামে একটা দপ্তর বা ডিপার্টমেন্টের চালু করেন। কাজ কি ছিল? টু কন্ট্রোল ওভার দ্য মার্কেট, বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য উনি দিওয়ান ই রিয়াসত নামক একটি দপ্তরের চালু করেন। সো নেক্সট হি স্টার্টেড দ্য ডিপার্টমেন্ট to control over market. Next he started the নতুন আরেকটা ডিপার্টমেন্ট চালু করেন। he started the revenue department, revenue রাজস্ব বিভাগ, revenue department, revenue department, he started the revenue department known as Diwan-e মুস্তাখারাজ, দিওয়ান-ই মুস্তাখারাজ, দিওয়ান-ই মুস্তাখারাজ নামে নতুন একটা রাজস্ব বিভাগের চালু করে। দেন আলাউদ্দিন খলজি থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? হি ইন্ট্রোডিউসড টু কনসেপ্ট, তিনি দুটি নীতির প্রচলন করেন। কি কি? হি ইন্ট্রোডিউসড টু কনসেপ্ট। কি? দাগ, দাগ মানে কি ছিল? ব্র্যান্ডিং অফ হর্সেস, ব্র্যান্ডিং অফ হর্সেস। নাম্বার 2 কি ছিল? হুলিয়া বা চেহারা, হুলিয়া বা চেহারা, আইডেন্টিটি কার্ড অফ আর্মি। তার যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর প্রত্যেককে আই কার্ড দেওয়া হয়, যেটাকে বলা হয় চেহারা বা হুলিয়া। সো বেসিক্যালি আলাউদ্দিন খলজি দুটি প্রথার চাল বা দুটি নীতি প্রচলন করেছিলেন। একটা ছিল দাগ, ব্র্যান্ডিং অফ ফোর্সেস, আর নাম্বার 2 ছিল চেহারা বা হুলিয়া প্রথা, যেটাতে কি করা হতো? আর্মিকে আই কার্ড প্রদান করা হয়। নেক্সট কি? নেক্সট আসে 1316। 1316তে কি হয়? আলাউদ্দিন খিলজি ডাইড। সো নেক্সট আলাউদ্দিন খিলজি ডাইড ইন 1316। সরি, একটা জায়গা আমি মিস করে গেছি। আলাউদ্দিন খলজির ইম্পর্টেন্ট, তার সভাকবি। আলাউদ্দিন খলজির সভাকবির নাম খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। হিজ কোর্ট পোয়েট ওয়াজ আমির খুসরো। হিজ কোর্ট পোয়েট ওয়াজ আমির খুসরো।
যাকে কি বলা হয়, অলসো নোন এজ প্যারট অফ ইন্ডিয়া, প্যারট অফ ইন্ডিয়া অর তুত ই হিন্দ, ভারতবর্ষের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। এবং আমির খসরু কে ছিল? আমির খসরু ছিল আলাউদ্দিন খলজির সভাকবি। এবার কি আসে দেখো, এবার যখন আলাউদ্দিন খলজি মারা যায়, এবার আবার সেই বড় প্রশ্ন যে দিল্লি সুলতানের নেক্সট সুলতান কে হবে। এবার এই জায়গায় গিয়ে সুলতান হওয়ার কথা ছিল খিজির খানের, কিন্তু খিজির খানকে আগে থেকে জেলে বন্দি করে রাখা হয়। সো খিজির খানের পক্ষে সুলতান হওয়া ইম্পসিবল। এই জায়গার মধ্যে একটা আসে শাহাবুদ্দিন উমর আর একটা আসে কুতুবুদ্দিন মুবারক। এবার কুতুবুদ্দিন মুবারক কে ছিল? কুতুবুদ্দিন মুবারক ছিল শাহাবুদ্দিন উমরের বড় ভাই। কিন্তু বড় ভাই হওয়া সত্ত্বেও মালিক কাফর কি করে, ছোট ভাই বা ছোট ছেলে শাহাবুদ্দিন উমরকে 1316-তে দিল্লির সুলতানের আসনে বসান, বা দিল্লির সুলতান হিসেবে মালিক কাফর কি করে, শাহাবুদ্দিন উমরকে সিংহাসনে বসিয়ে দেন। সো নেক্সট পয়েন্ট, আফটার দ্য ডেথ অফ Alauddin Khilji, Malik Kafur made Shahabuddin Umar as Shahabuddin Umar as Sultan, Shahabuddin Umar as Sultan in 1316. সো বেসিক্যালি আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সুলতান কে হন? দিল্লির সুলতান হন শাহাবুদ্দিন উমর, এবং শাহাবুদ্দিন উমরকে সিংহাসনে কে বসান? মালিক কাফুর। এবার শাহাবুদ্দিন উমর সিংহাসন বসার কিছুদিন পর 1316-তে মালিক কাফুর মারা যান। এবার যখন মালিক কাফুর মারা যান, তখন যে সে আরেক বড় ভাই ছিল, যেটা আমি তোমাদের একটু আগে বলেছি, সে বড় ভাই কুতুবুদ্দিন মুবারক কি করে? কুতুবুদ্দিন মুবারক শাহাবুদ্দিন উমরকে সিংহাসনকে সরিয়ে নিজের সিংহাসনে বসে যায়। সো নেক্সট, in 1316, after the execution of Malik Kafur, after the execution of Malik Kafur, Kutubuddin Mubarak became the Sultan in 1316. এবার কুতুবুদ্দিন মুবারক কি কুতুবুদ্দিন মুবারক বেশি দিন সিংহাসনে থাকতে পারেনি। বেসিক্যালি 1316 থেকে 1320 পর্যন্ত কুতুবুদ্দিন মুবারক দিল্লি সুলতানের সিংহাসনে ছিলেন, এবং কুতুবুদ্দিন মুবারককে যিনি সিংহাসন থেকে সরান তার নাম ছিল খুসরো খান। এবার খুসরো খানের একটা আরো বড় ব্যাকগ্রাউন্ড, বেসিক্যালি খুসরো খান কে, খুসরো খান ছিল কনভার্টেড মুসলিম। ও প্রথম হিন্দু ছিল, পরবর্তীতে তাকে মুসলিমে কনভার্ট করা হয়। এবার কেন করা, এটা আলাদা একটা ঘটনা। সো নেক্সট, তোমাদের যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে তোমাদের জানা এটা দরকার যে খলজি বংশের শেষ শাসক কে ছিল। সো খলজি বংশের বেসিক্যালি শেষ শাসক তুমি যদি খলজি থেকে দেখতে দাও, সো বেসিক্যালি কুতুবুদ্দিন মুবারক। কিন্তু কুতুবুদ্দিন মুবারককে সরিয়ে 2 মাসের জন্য, অনলি ফর 2 মান্থ, 2 মাসের জন্য সুলতানের সিংহাসনে বসেছিল কে? খুসরো খান। এবং খুসরো খানকে সিংহাসন থেকে কে সরা? গাজী মালিক, এবং সরিয়ে নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা হয়। সেই রাজবংশের নাম ছিল কি? তুগলক ডাইনেস্টি। সো নেক্সট, the last ruler of Khilji dynasty was Khusro Khan in 1316.
20। 1320-তে দিল্লি সুলতান খলজি বংশের শেষ শাসক কে ছিল? খসরু খান। এবার খসরু খানকে কে পরাজিত করে? দীপালপুরের গভর্নর ছিল গাজী মালিক। গাজী মালিক 1320-তে খসরু খানকে হত্যা করে এবং নিজে একটা নতুন উপাধি বা নাম গ্রহণ করে, সেই নামটা কি ছিল? গিয়াস উদ্দিন তুগলক, এবং প্রতিষ্ঠা করে নতুন রাজবংশের, সে রাজবংশের নাম ছিল তুগলক ডাইনেস্টি। সো খিলজি ডাইনেস্টি থেকে লাস্ট পয়েন্ট, ইন 1320 গাজী মালিক, গভর্নর অফ দীপালপুর, defeated and killed Khusro Khan and gave himself the title Giyas Uddin Tughlaq. With this, Khilji dynasty came to an end. এর সাথে গিয়ে কি হয়? খলজি বংশের পতন হয় এবং সূচনা হয় নতুন রাজবংশ তুগলক ডাইনেস্টি। সো বেসিক্যালি এখন পর্যন্ত আমাদের দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে দাস বংশ কমপ্লিট, খলজি বংশ কমপ্লিট। নেক্সট আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে কি আমাদের তুগলক ডাইনেস্টি। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কভার করেছি দাস বংশ বা স্লিভ ডাইনেস্টি এন্ড খিলজি ডাইনেস্টি, খলজি রাজবংশ, যেটা ছিল আমাদের পার্ট 1। বাকি যে তিনটা ডাইনেস্টি থাকে, তুগলক, সৈয়দ, লোদি, এগুলো আমাদের নেক্সট ক্লাস মিন্স পার্ট 2-তে বাকি তিনটা রাজবংশকে নিয়ে আলোচনা করা হবে। সো আজকের জন্য এতটুকুই। জয় মা কালী।